আজকে আমি আলোচনা করব ভরণী নক্ষত্র নিয়ে। মেষ রাশির ভরণী নক্ষত্রের 2026 সালের এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। এই আলোচনায় আমি প্রথমে আপনাদের যে মূল গ্রহ সেই গ্রহ নিয়ে কথা বলবো। এছাড়াও রাজযোগকারী গ্রহ এবং রাশির যে অধিপতি তাদের প্রাধান্য এবং গ্রহের দৃষ্টি ও সেই সাথে থাকছে গ্রহ সংযোগের বিষয় নিয়ে আলোচনা। আশা করছি আপনারা সাথেই থাকবেন। আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভরণী নক্ষত্রের রাশিফল দিতে এত দেরি হলো কেন? এর মূল কারণ হচ্ছে আপনাদের ভিউ খুব বেশি না হওয়ার কারণে আপনারা একেবারে শেষের দিকে ভিডিও পাচ্ছেন। তো আমি আলোচনা শুরু করছি। ভরণী নক্ষত্রের মূল অধিপতি হলো শুক্র। এই মাসে আমরা শুক্রকে আপনার যে মূল নক্ষত্র, এই নক্ষত্রেই শুক্রকে আমরা দেখতে পাব। এটি আপনার জন্য একটা শুভ সংবাদ। অর্থাৎ আমরা বলতে পারি যে মাসের যে শুরুর ভাগ থাকছে সেই ভাগে আপনার অনেক ইচ্ছাই পূরণ হবে শুক্রের দিক থেকে। অর্থাৎ আপনার যে নক্ষত্রপতি সে কোথায় থাকলো তার উপর নির্ভর করে আপনি কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। এই মাসে আপনি অবশ্যই একটা বিষয় নিয়ে কাজ করবেন, আর সেই বিষয়টা হলো স্বাস্থ্য। আপনি এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই এগোবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আরেকটা বিষয় আপনার সাথে ঘটবে, সেটি হলো জীবনসঙ্গী সংক্রান্ত বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ। কারণ শুক্র সপ্তমপতি, কিন্তু যদিও সে আপনার নক্ষত্রপতি, কিন্তু মনে রাখতে হবে এই শুক্র আপনার সপ্তমপতিও বটে। সেই জন্য এই মাসে জীবন সঙ্গীর প্রতি আগ্রহ দেখাবেন আপনি, এবং জীবন সঙ্গীর প্রতি নানা ধরনের দায়িত্ব বোধ, তার প্রতি আপনার আগ্রহ এবং তাকে জানার চেষ্টা করা বা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করা বা তাকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করা। অর্থাৎ যারা বিবাহ করেননি তারা অন্তর্ভুক্ত করতে চাইবেন, আর যারা অলরেডি অন্তর্ভুক্ত করেছেন তারা চাইবেন তাকে আপনার জীবনের বিভিন্ন বিষয়ের সাথে আরও বেশি সংশ্লিষ্ট করে দেওয়া। বিষয় নিয়ে আপনি কাজ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে। তো আমরা বলতে পারি শুক্রের দিক থেকে এপ্রিল মাসের শুরুর ভাগে আপনি জীবনসঙ্গীর সাথে ইতিবাচক সম্পর্ক গড়ার চেষ্টা করবেন এবং তার সাথে আপনার বোঝাপড়াটা ভালো হবে। এই বিষয়টা গেল। আর একটা কথা আমি বলেছি স্বাস্থ্য নিয়ে, যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনি ভালো কোনো পদক্ষেপ নেবেন। যেমন অনেকেই প্রাণায়াম করতে পারে, মেডিটেশন করতে পারে, আবার কেউ কেউ এক্সারসাইজ করার যে বিষয়টা, অর্থাৎ হাঁটতে যাওয়া, ঘুরতে যাওয়া, দৌড়ানো বা কোনো না কোনো এক্সারসাইজ আপনি করবেন। এই এক্সারসাইজে শুধু শারীরিক বিষয়টা মোটেও এমন না, কেউ কেউ মানসিক এক্সারসাইজ করবেন। মানসিক এক্সারসাইজটা কেমন? ধরুন ভালো কোনো বই পড়া, ভালো কোনো নলেজ অর্জন করা। যেমন আপনি খেতে খেতে এমন কোনো ভিডিও দেখছেন যে ভিডিওগুলো আপনাকে ভিতর থেকে জাগাতে পারে। যেমন ট্রুথ আনফোল্ড, আমি মাঝে মাঝে দেখি ট্রুথ আনফোল্ড, আপনারা লিখে সার্চ দিবেন, দেখবেন পেয়ে যাবেন। মহারাজ কথা বলেন, তার কথাগুলো শুনলেই আপনাদের মনে হবে যে আমরা তো ভিন্নভাবে চিন্তা করি, ওই রকম বিষয়টা। তো তাহলে আপনারা ট্রুথ আনফোল্ড এর মতো চ্যানেল শুনতে পারেন। আপনারা আদালত নামক যে ইউটিউব চ্যানেল আছে সে দেখতে পারেন। এতে আপনাদের অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়বে, দূরদর্শিতা বাড়বে। আপনারা সিআইডি দেখতে পারেন। আবার আপনারা মহাভারত আছে, রামায়ণ আছে, আবার এমন কোনো নাটক আছে যেগুলো দেখলে জীবনের বোধ সম্পর্কে একটা ধারণা হতে পারে।
কোনো মুভি দেখতে পারেন। মোট কথা হলো আপনাদের এক্সারসাইজ হবে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে, এই বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তাহলে শুক্র আপনার এই রাশির উপর দিয়ে যাওয়ার সময় এই ধরনের ফল কিন্তু দিয়ে যাচ্ছে। তা আমরা দেখতে পাই শুক্রের যে যাত্রা, মেষের উপর দিয়ে শুক্রের যে যাত্রা, এই যাত্রায় মিত্র, অতিমিত্র এবং জন্ম এই সংক্রান্ত বিষয়গুলো প্রভাবিত হবে। এবং তা শুধু তাই না, শুক্র যখন ঘর থেকে পরিবর্তন করে বৃষতে চলে যাবে, তখন সে ওখানে নিজস্বতা পাবে। নিজস্বতা মানে হচ্ছে স্বক্ষেত্র হবে, এবং সেখানে সম্পদ তারার উপর দিয়ে শুক্র যাবে। ফলে শুক্রের কারণে আপনি এই সময়ে, এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুদের সাথে আপনার অবশ্যই দেখা হবে, বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করবেন, বন্ধুদের সাথে কোথাও না কোথাও আপনি যাবেন, তাদের সাথে আপনার ভালো সময় কাটবে। এই বিষয় নিয়ে কিন্তু কোনো করার সুযোগ নেই যে এই বিষয়টা আমি গুরুত্ব দিলাম না, এরকম না। তাদের দ্বারা আপনি অনেক বড় বড় উপকারও পাবেন এই মাসে। তো এপ্রিল মাস তার মানে আপনার মিত্র এবং অতিমিত্রদের সাথে যে সংশ্লিষ্টতা তৈরি করছে, এবং তার ফলে আপনি সম্পদের সাথেও পরবর্তীতে সংশ্লিষ্ট হতে পারছেন। অর্থাৎ বড় ধরনের বিপদাপদ থেকে যেমন বাঁচার সুযোগ হচ্ছে, তাদের পরামর্শ আপনার স্বাস্থ্য ডেভেলপমেন্টে কাজে লাগছে, এবং সেই সাথে তাদের সাথে থাকার কারণে আপনি নানা রকমের অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। এটি অবশ্যই আপনার জন্য ভালো। এবং এছাড়াও এই যে বলছিলাম জন্মতারার কথা, এদের সাথে আপনি ঘুরতে বেরোলেন, হাঁটতে বেরোলেন, একটা এনজয়মেন্ট পেয়ে গেলেন। এই বন্ধু ভাগ্য তৃতীয় এবং চতুর্থ ঘরের প্রাধান্য দেখায়। অর্থাৎ আপনার প্রচেষ্টা বলকে বন্ধুত্ব যেমন বৃদ্ধি করে থাকে, পরিস্থিতিকে সহজ করে থাকে, এবং মনের যে জড়তা, মনের মধ্যে যে একাকিত্ব ভাব, যে অবকাশ, এগুলো কিন্তু মানে অবকাশ বলতে বোঝাচ্ছি যে আপনার মধ্যে যে নিরানন্দ ভাব, যার কারণে আপনি একেবারেই সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়েছেন, এরকম একটা ভাব, এইগুলো থেকে কিন্তু বের করে এনে আপনাকে টোটালি সেট করে দিচ্ছে। আপনি রেডি, অর্থাৎ কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বা কোনো কিছু করার জন্য আপনি রেডি। বন্ধুর ভাগ্য এই মাসে আপনাকে কিন্তু জড়তা থেকে কাটাতে সহযোগিতা করবে। অর্থাৎ ভরণী নক্ষত্রের মূল অধিপতি শুক্র সাপেক্ষে হিসাব করলে আমরা দেখতে পাই মোট সময়ের মধ্যে অধিকাংশ সময়ই ভালো, এবং মাসের একেবারে শেষ ভাগের দিকে শুক্র বিপদ তারায় চলে যায়। শুক্র যেহেতু আপনার নক্ষত্র অধিপতি এবং শুভগ্রহ, এই কারণে বিপদ আপদ কাটাতেও শুক্র সহযোগিতা করবে। অর্থাৎ মাসের শেষ ভাগে কোনো বিপদ আপদেও যদি আপনি পড়েন, তা থেকেও আপনার সুবিধা মিলছে, অর্থাৎ আপনি বেঁচে যেতে পারছেন। তো আমি আশা করি আপনাদের এই ভরণী নক্ষত্রের সাপেক্ষে বোঝাতে সক্ষম হয়েছি। এইখানে আমরা স্বাস্থ্যঘরকে দেখতে পেরেছি, অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনি প্রাধান্য বিস্তার করতে পেরেছেন, বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো রোগ ব্যাধি থাকলে তার থেকে মুক্তি লাভ করার জন্য নানা রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন। যদি ওষুধের নিরাময় হয় তো ওষুধের নিরাময় হবে, তবে মনে রাখতে হবে শুক্র এমন এক গ্রহ যা সবসময় মূল থেকে যে কোনো কিছুকে নষ্ট করে দেয়। কারণ শুক্র এমন একটা জ্ঞান রাখে, সঞ্জীবনী শক্তি বলে যেটিকে, কখনো রোগের বীজকে সে রাখতে চায় না। অর্থাৎ বংশসূত্র নষ্ট করে দেওয়ার প্রবণতা শুক্রের মধ্যে থাকে, যার কারণে কোনো রোগ সম্পর্কে যদি আপনি জানতে পারেন, ওই রোগকে আপনি সমূলে বিনাশ করার যোগ্যতা অর্জন করতে পারবেন। যারা যারা শুক্রের শুভ প্রভাব পেয়েছেন, তারা দেখবেন জীবনে কোনো রোগেই আপনাদের ধরতে পারে না। যে রোগই ধরুক না কেন, আপনাদের টার্গেট থাকে একে কি করে বিনাশ করে যায়, করে থাকেন আপনারা। এখানে যে নলেজ আছে, এই নলেজের সহযোগিতা নিতে পারেন, এই চ্যানেলেই আছে, আপনারা হেল্প নিতে পারেন। আর সপ্তমের বিষয়ে একটা কথা বলবো, সেটি হচ্ছে সপ্তমপতি, অর্থাৎ আপনার যে জীবনসঙ্গী হবে সে আপনার প্রতি অনুগত থাকবে, এবং আপনার সেবা যত্ন করা বা আপনাকে কিভাবে সহযোগিতা করা যায় সেই কাজে সে লাগবে। অতএব সেই দিক থেকে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক আপনার ভাগ্যকে অনেক অনেক বেশি প্রভাবিত করবে, আপনার সময় ভালো যাবে। ব্যবসা ভাগ্যের কথা বলবো, ব্যবসার অধিপতি শুক্র, সে আপনার সম্পদের ঘরে চলে যাচ্ছে এবং আপনার স্বাস্থ্যের উপর দিয়ে যাচ্ছে। অর্থাৎ এই সময়ে আপনি দেখবেন যে আপনার
ব্যবসায়িক যে ব্যস্ততা বা ব্যবসা সংক্রান্ত নানা রকমের যে ডিলিংস, এগুলো আপনার সাথে সংশ্লিষ্ট হবে, অর্থাৎ আপনি কর্মব্যস্ত হয়ে পড়বেন এবং তার থেকে সম্পদ অর্জন হবে আপনার, কারণ আমরা শুক্রকে সম্পদের তারার উপর দিয়েও যেতে দেখব এবং শুক্র সক্ষেত্রী হচ্ছে সম্পদের ঘরে। অতএব এই কথা স্পষ্টভাবে নির্দ্বিধায় বলা যেতে পারে যে আপনার স্বাস্থ্য, সম্পদ, জীবনসঙ্গী, ব্যবসা বাণিজ্য এগুলো সবই ভালো থাকছে। এছাড়াও বিদেশ, যারা বিদেশে আছেন তাদের তাদের হচ্ছে বাড়িতে সম্পদ আপনারা পাঠাতে পারেন, অথবা তারা হচ্ছে বিদেশ থেকে এসে নিজের যে জমি জমা জায়গা আছে সেইগুলোর তত্ত্বাবধান করা বা সেই সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা একটা তাড়না অনুভব করবেন এই এপ্রিল মাসে। আমি তাহলে শুক্রের লগ্ন এবং সপ্তম ঘর, রাশি এবং সপ্তম ঘর সম্পর্কে বললাম, আমরা দ্বিতীয় ঘর সম্পর্কেও বললাম। এখন আমরা নবম ঘরের একটা প্রভাব সম্পর্কে বলবো। নবম ঘর আপনারা জানেন ভাগ্য ঘর, বিদেশ ঘর, পিতার ঘর। এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা এই মাসে নবম ঘরের কথা বলছি, অষ্টম ঘর। এখান থেকে আমরা বুঝতে পারি যে অষ্টম ঘরের মধ্যে যে অনিশ্চয়তা থাকে, যে কোনো কিছুকে জানা যায় না এরকম একটা বিষয় থাকে। আপনারা অলরেডি জানেন অষ্টম ঘরের বিষয়টা, অর্থাৎ যা জানা যায় না তাই অষ্টম। অষ্টম ঘরে শুক্রের এই দৃষ্টি আপনাকে এমন কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট করাবে যেখানে আপনার অপ্রাপ্তির কথা, অর্থাৎ আপনি আশাই করেননি যে বিষয়টা ঘটতে পারে, এরকমই হঠাৎ করে এক প্রাপ্তিযোগ ঘটে বসলো আপনার জীবনে যা আপনি আশা করেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি লটারির কথা। লটারি সংক্রান্ত বিষয়ে আপনার সৌভাগ্য রয়েছে এই মাসে। এই মাসে আপনি এমন কারো কাছ থেকে অর্থ পেতে পারেন যিনি আপনার সাথে আত্মীয়তার সম্পর্কে সম্বন্ধযুক্ত, আবার এমন হতে পারে যে কোনো সম্বন্ধযুক্তই না, কিন্তু দৈবভাবে কিছু একটা পেয়ে বসলেন। অষ্টমে শুক্রের দৃষ্টি, বিশেষ করে নক্ষত্রপতির দৃষ্টি থাকলে সাধারণত কিছু না কিছু প্রাপ্তি ঘটে থাকে। আপনার এই যোগটা থাকছে এই মাসে। তাহলে আমরা বিপদ আপদের যে বিষয়টা, সেই বিষয়টিকে আরেকবার রিভিউ করে অন্য বিষয়ে চলে যাচ্ছি। এখানে আমরা সাংঘাতিক নারীকে দেখতে পাই এই অষ্টম ঘরে। তো সেখানে শুক্রের দৃষ্টির কারণে আপনি কোনো সাংঘাতিক বিপদ আপদ, রোগ ব্যাধি এগুলো থেকে বেঁচে যাবেন। অর্থাৎ এই মাসে আপনি যে কোনো বিপদ আপদ থেকে বেঁচে যাওয়ার সৌভাগ্য অর্জন করলেন। তার মানে বিশেষ কোনো মৃত্যুযোগের মতো ঘটনা থাকছে না, কারণ নক্ষত্রপতি সবার উপরে থাকে, অতএব মৃত্যুযোগ নেই আপনার। এখানে অষ্টমে বিপদ আপদ, ফাড়া এরকম নানান বিষয় থাকে, যেহেতু দৃষ্টি পড়েছে শুক্রের। অতএব মনে রাখতে হবে যে এরকম ঘটনা আপনার নিজের চোখে দেখতে হতে পারে, ঘটলো না আপনার সাথে, কিন্তু আপনাকে দেখতে হতে পারে। অর্থাৎ আপনি যাচ্ছেন গাড়িতে, দেখলেন যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম ঘটনা, বা হচ্ছে সামনে যে কোনোভাবে আপনি ফোনে দেখতে পারেন, বা যে কোনো ঘটনা আপনার সামনে এই দুর্ঘটনা ঘটছে, এরকম নানান ঘটনা আপনার সামনে বারবার আসবে, এগুলো আপনার সাথে ঘটতে পারে। তো এখন আমরা চলে যাব রাশির অধিপতির বিষয়ে আলোচনায়। রাশির অধিপতি হচ্ছে আপনার জন্য মঙ্গল। এই মঙ্গল এই মাসে দুটো ঘরের উপর দিয়ে যাবে, একটা হলো কুম্ভ এবং আরেকটা হলো মীন। তো কুম্ভে আপনারা জানেন যে শত্রু গ্রহ রাহু বসে আছে, আর অন্যদিকে মীন, সেখানে একটা গ্রহ আছে শনি বসে আছে। তাহলে আমরা এতক্ষণ শুক্র বিষয়ে নানান পজিটিভিটির কথা বলেছি, আর এখন কথা বলবো মঙ্গলের সাপেক্ষে নানান নেগেটিভ কথা। মনে রাখতে হবে এই দুইটার যে সম্বন্ধ, তার মধ্য থেকে আপনাদের ফলাফলটা নির্ধারিত হবে। তো দেখুন, আমরা রাহুর সাথে যখন মঙ্গলকে পেয়ে যাই তখন চলে আসে সংঘর্ষ। কিন্তু শুক্র প্রধান মানুষ আপনি তো সংঘর্ষ করতে পছন্দই করেন না। সংঘর্ষ আপনি করেন, কিন্তু যখন দেখেন যে টেকনিক্যাল নলেজটা অ্যাপ্লাই করার সুযোগ আছে, ওই সময় আপনি এই কাজটা করেন। যার জন্য রাহুর সাথে মঙ্গলের সংযোগ এই সময়ে আপনার জন্য নানান বিপদ আপদের কারণ হবে, এবং এই বিষয়টা আরও বেশি তীক্ষ্ণ। কেন? এর কারণ হলো বিনাশ নারী। আপনার যে কুম্ভের ঘর, একাদশ ঘর, এই ঘরে একটা নারী আছে শতবিশা নক্ষত্র, এই নারীতে বসে আছে রাহু, এবং মঙ্গলও এই নক্ষত্রের উপর দিয়ে এই মাসে যাচ্ছে। মাসের শুরুর ভাগে আপনি দেখবেন, একেবারে শুরুর দিকে, সেই সময়ে আপনার নানা রকমের বিপদ আপদ আসবে। কিন্তু আমি বলেছি
যে শুক্র আপনাকে সহযোগিতা করবে, কারণ শুক্র ওই সময় আপনার স্বাস্থ্যের উপর দিয়ে যাবে, যার কারণে আপনাকে সেভ করার দায়িত্ব শুক্র নিচ্ছে। মঙ্গল রাশির অধিপতি হিসেবে আপনাকে নানা রকমের বিপদ আপদের ভিতর দিয়ে নিলেও আপনি কোনো না কোনোভাবে বেঁচে যেতে পারছেন, এটি আপনার জন্য বড় ধরনের একটা মানে কি বলবো, সৌভাগ্য। আর রাহু এবং মঙ্গলের যে সংশ্লিষ্টতা, এর পরবর্তীতেই দেখা যায় যে মিনের ঘরে শনির উপর দিয়ে মঙ্গল যাবে। মঙ্গলের সাথে শনির এই মাসে এখানেই দেখা হচ্ছে এবং মিনেই পুরো মাসটা থাকছে শেষ বেলায়। তো এতে মঙ্গলের সাথে শনির বধ তারাই দেখা হবে। বধ তারায় দেখা হলে আমি বলেছি মৃত্যুযোগ, কিন্তু মৃত্যুযোগ এর কথা থাকলেও আপনার কিন্তু মৃত্যু হচ্ছে না, কারণ বলেছি নক্ষত্র অধিপতি শুক্র সে এর আগেই আপনাকে সেফটি দিয়ে দিয়েছে। অতএব আপনি নিজে মৃত্যুবরণ না করলেও মৃত্যুর মতো কোনো কষ্ট দুর্ঘটনা এটি আপনার জীবনে আসছে। তো আপনাদের তার মানে এটা মানে আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি, যে এই মাসে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণার অনুভব আপনাদের হবে, অর্থাৎ আপনি নিজে মারা না গেলেও মৃত্যু সদৃশ্য কষ্ট দুঃখ এগুলো আপনাদের পেতে হচ্ছে। কেন পেতে হচ্ছে? কারণ এটা দ্বাদশ ঘর মিন, তো মিন থেকে তো দুঃখ কষ্ট আপনার জীবনে আসবেই, এটি স্বাভাবিক। আমরা দুটো বিষয় কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি, এখন আমরা অন্যান্য বিষয়াদির দিকে যাব। যেমন আমরা পঞ্চম ঘরকে দেখতে পারি, পঞ্চম ঘরে কেতু বসে থাকছে। কেতু এখানে থাকবে হচ্ছে আপনার জন্ম তারায়, জন্ম তারায় থাকছে না, কেতু হচ্ছে অতিমিত্র তারায় থাকছে, জন্ম তারা থেকে কেতু সরে গিয়েছে। তো ফলে এখানে আপনার অতিমিত্র সংক্রান্ত বিষয় নিয়ে একটু জটিলতা থাকছে। আপনি মনে রাখবেন, যার সাথে আপনার প্রেমের সম্পর্ক, যার সাথে আপনার বোঝাপড়া ভালো ছিল, অতি মিত্র ছিল, সে একটু আপনার জীবনে একটু জটিল হয়ে আসবে, জটিলতা পূর্ণ হয়ে আসবে। অর্থাৎ হচ্ছে সেই ব্যক্তিকে বোঝা কঠিন হবে, তার আচরণ সন্দেহজনক হবে, এবং ক্ষেত্র বিশেষ রবির যে সিংহের যে রবির প্রভাবযুক্ত হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে এই জাতক জাতিকার, অর্থাৎ আপনার জীবনে যারা অতি মিত্র সম্বন্ধ, যাদের সাথে আপনার বোঝাপড়া ভালো, প্রেমের সম্পর্ক, এই মানুষগুলো অনেক বেশি উদার হয়ে যাবে, এবং উদারতার কারণে, তাদের স্যাক্রিফাইসের কারণে আপনি আরও বেশি তাদের প্রতি অ্যাটাচড হয়ে পড়বেন। তবে রাহু মঙ্গল এবং এই কেতু এই অক্ষের কারণে আপনার সাথে তাদের একটা বড় ধরনের দূরত্ব ভবিষ্যতের জন্য তৈরি হতে পারে। আপনারা দেখবেন খেয়াল করে যে রাশি অধিপতি মঙ্গল একাদশ ঘরে রাহুর সাথে থাকছে, ফলে রাহু যে কোনো কিছুকে করে দেয়, বিচ্ছিন্ন করে অনেক কিছু করে দেয়, ডাইভার্সিফাই করে দেয়। ফলে দেখা যাবে যে আপনার জীবন সঙ্গী একটা ছিল, হয়ে যাবে একাধিক, অর্থাৎ আপনার জীবন সঙ্গীর সংখ্যা বাড়তে দেখা যায়। এই রাহু এবং মঙ্গল এই ধরনের কাজ করবে, কিন্তু মনে রাখতে হবে যে এর থেকে আপনার কোনো লাভ হবে না। অর্থাৎ এখান থেকে আপনি হয়তো কোনো না কোনোভাবে সময়টা পার করবেন, আপনার ইনকাম বা আয়ের ক্ষেত্রটা একটু বিঘ্নিত হবে, কিন্তু আলটিমেটলি আপনার অভিজ্ঞতা অর্জন ছাড়া বিশেষ কিছু হবে না। তারা আপনার জীবনে এসে আপনার জীবনকে উন্নত করে দিয়ে যেতে পারবে না, মানে হচ্ছে আপনার সাথে তারা শেষ পর্যন্ত বসবাস করতে পারবে না, থাকতে পারবে না। এখন এই ঘরটা তো আবার একাদশ ঘর, তার কারণে আপনার আয়ের ভাগ্যটা ভালো থাকছে। অর্থাৎ আপনি এমন কোনো বিষয় যদি নেন যেখানে অ্যানালিটিক্যাল বিষয় রয়েছে, রাহু মঙ্গল সংযোগ সবসময় খারাপ তা না, অ্যানালিটিক্যাল বিষয়ের জন্য ভালো। অর্থাৎ এমন কোনো বিষয় যেমন ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে যে কোনো কিছু মেকানিক্সের সাথে সম্পর্ক, এমন কোনো কিছু বা কেমিক্যালের সাথে সম্পর্কিত, বা কম্পিউটার, আইসিটি, ড্রাইভিং, এইগুলোর সাথে সংশ্লিষ্ট বিষয় যাদের আছে তারা অবশ্যই ভালো করবে এই সংক্রান্ত বিষয় নিয়ে। অর্থাৎ টেকনিক্যাল বিষয়ে অবশ্যই আপনার সৌভাগ্য থাকছে এই একাদশ ঘরের কারণে। তার মানে বলা যায় মেষ রাশি ভরণী নক্ষত্রে অর্থনৈতিক বিষয়টা বা আয় ভাগ্য, প্রাপ্তি ভাগ্যের কথা যদি আপনি বলেন তো অবশ্যই ভালো থাকছে, তা শুধুমাত্র আমি যে বিষয়টা পূর্বে উল্লেখ করলাম সেই বিষয় নিয়ে। আর ব্যয় তাহলে কাদের বেশি?
ব্যয়ের বিষয়ও তো আছে, তাই না? হ্যাঁ, আমি বলবো এখানে যে এই ঘরে মঙ্গল প্রবেশ করছে এই মাসে, তার মানে আপনার ব্যয়ের মাত্রাটা বাড়বে। আপনি এই মাসের প্রথম 15 তারিখের পর থেকেই দেখবেন মাত্রাতিরিক্ত ব্যয় হচ্ছে, এবং এই ব্যয়টা আপনার জীবনে আহ, আহ, একটা বৈরাগ্য নিয়ে আসবে। অর্থাৎ আপনি যে ব্যয় করে দিচ্ছেন সব কিছু, আপনার মনে হচ্ছে যে সবই ব্যয় করে দেওয়া উচিত। কারণ শুক্র থাকছে সম্পদের ঘরে, অন্যদিকে মঙ্গল থাকছে ব্যয়ের ঘরে। তার মানে আপনি আয় করছেন, আবার আপনার ফ্যামিলির জন্য বা কোনো না কোনোভাবে আপনার সাথে সংশ্লিষ্ট যারা, তাদের জন্য আপনি ব্যয়ও করছেন। এটি হতে দেখা যায় দশমপতি শনিকে আমরা দ্বাদশে দেখতে পাই, এবং এই শনি আপনার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রহ, যে দ্বাদশে থাকার কারণে আপনার কর্মক্ষেত্রটা সবসময় বৈদেশিক সংক্রান্ত বা আধ্যাত্মিকতার সাথে সংশ্লিষ্ট এরকম বিষয় নিয়ে কাজ করলে আপনি বেশি ভালো করবেন। গ্রহগুলোর যাত্রা দ্বাদশের দিকেই বেশি আমি দেখি এই সময়ে। তা আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি আইসিটির সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করুন, ওইগুলো নিয়ে কাজ করুন, কিন্তু সেগুলো যদি আবার বৈদেশিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে তার থেকে বেশি লাভবান হবেন। বিশেষ করে ফ্রিল্যান্সিং, যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে থাকছে ভরণী নক্ষত্রের জাতক জাতিকা, তাদেরকে বলবো তাদের আয় ভাগ্য অনেক ভালো। কারণ আমি একটু আগে বলেছি শনি, রাহু এবং মঙ্গলের সাথে সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ আইসিটি বা টেকনিক্যাল বিষয়, সেটি যেমন ভালো থাকছে, আবার তা বৈদেশিক বিষয়কে কানেক্ট করে এবং দশমপতি দ্বাদশে, অতএব আপনাদের সময়টা অত্যন্ত ভালো হয়ে যাবে ফ্রিল্যান্সিংয়ের জন্য। আমি এখন সময় যথেষ্ট হলো, আমি শেষ করে দিচ্ছি এখনই আরেকটা বিষয় নিয়ে কথা বলে। এখানে আমরা তৃতীয় ঘরে বৃহস্পতিকে দেখতে পাই, দ্বাদশপতি তৃতীয় থাকার কারণে মাঝে মাঝে আপনার মধ্যে কর্মবিরতি নেওয়ার ইচ্ছা হবে, অর্থাৎ কাজ করতে ইচ্ছা করবে না। আপনি দেখবেন মাঝে মাঝে ভালো লাগছে না কাজ করতে, আবার মাঝে মাঝে উদ্যমের মাত্রা অনেক বেশি থাকবে। এই বৃহস্পতিকে আমরা সাধক তারায় দেখতে পাবো, এবং সাধক তারার কারণে আপনার জীবনে যে কোনো কিছু অর্জন করার জন্য তীব্রতা লক্ষ্য করা যাবে। অর্থাৎ সেটি আমার চাই, আমি এর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, এবং হঠাৎ করেই এই এনার্জিটা তীব্র আকার ধারণ করতে পারে, এবং আপনি লেগে আছেন তো আসেনি, এরকম একটা বিষয় দেখা যাবে। ফলে আপনার সৌভাগ্যের বিষয়টা এবং প্রচেষ্টার যে বিষয়টা, সেটি অত্যন্ত তীব্র হয়ে যায়। আমরা মোটামুটি যে আলোচনা করলাম তাতে বোঝা যায় যে আপনার এই মাসের অধিকাংশ ক্ষেত্রটাই ভালো। কিছু কিছু বিপদ আছে, তা থেকে আপনি মুক্তি পাচ্ছেন, টেকনিক্যালি বের হয়ে আসতে পারছেন না, সব মিলিয়ে আপনার সময়টা ভালো। আর রবির কথা একটু বলা দরকার, পঞ্চমপতি যেহেতু দ্বাদশে থাকছে, এই মাসে আপনার জীবনসঙ্গীর সাথে বিচ্ছেদ বেদনা ভোগ করতে হবে। অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজের মাত্রাটা বেশি থাকছে, এবং যাদের সাথে সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক, তাদের সাথে সম্পর্কটা ওইভাবে কন্টিনিউ হচ্ছে না, সম্পর্ক ভেঙে যেতে দেখা যাবে। তাহলে আমরা কনক্লুশন ড্র করতে পারি যে এরকমভাবে প্রেমের বিবাহ এই মাসে বিচ্ছেদে রূপান্তরিত হবে, এবং অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যাত্রা করতে দেখা যাবে, এবং অনেকে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে এবং বিবাহের দিকে ঝুঁকে পড়বে। অর্থাৎ ওই নতুন নতুন মানুষের সাথে আপনার সংশ্লিষ্টতা বাড়বে। তবে সেই সম্পর্ক যে নতুন নতুন মানুষের সাথে সংশ্লিষ্টতা বাড়ছে সেটা যে কন্টিনিউ হবে তা কিন্তু না, অধিকাংশই ভেঙে যাবে, এবং এইভাবেই আপনার অভিজ্ঞতা সঞ্চার হবে, এবং আস্তে আস্তে সামনের দিকে যেতে যেতে একটা টাইমে আপনি সঠিক জীবনসঙ্গী পেয়ে যাবেন, যারা নতুন বিবাহের জন্য যারা ঘুরছেন। আমি এখানেই আলোচনা শেষ করে দিচ্ছি। আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন। আমি চাই ভরণী নক্ষত্র একসময় তো ভালো করেছে, একসময় র্যাঙ্কে ছিল, আমি চাই ভরণী নক্ষত্র আবারও তার আগের জায়গায় ফিরে আসুক। যার জন্য আমি ভিডিও আবার, যেহেতু কর্মস্থলে ফিরে এসেছি, ভিডিওটা একটু সময় নিয়ে বড় করেই দিলাম। অনেক কথা বলেছি আপনাদের, আপনারা আশা করি ভিডিওটা শেয়ার করবেন, এবং ভিডিওটা যাতে ভিউ বেশি হয় সেই চেষ্টা করবেন। আমি আগের মতোই একটা উক্তি বিশ্লেষণ করে শেষ করে দিতে চাই। এখানে আমার উক্তিটা হচ্ছে, মানুষকে 40 নম্বর উক্তি, মানুষকে সবচেয়ে বেশি পাপ কর্ম করতে দেখি ধর্ম, পরিবার ও পরিস্থিতির দোহাই দিয়ে। আপনারা দেখবেন মানুষ যখন সংসারে প্রবেশ করে তখন তারা পরিবার কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে নানা রকমের অপরাধ সে করে থাকে পরিবারের কথা ভেবে। নিজের কথা ভাবলে সে এত অপরাধ করতো না, তো পরিবারের দোহাই দিয়ে তাকে অপরাধ করতেই হয়।
এবং সে মনে করে যে এই অপরাধের ভাগীদার পরিবারও হবে। ধর্ম কি বলে জানি না, কিন্তু যারা এই জিনিসটা গ্রহণ করছে তাদেরকেও এর ভুক্তভোগী হতে হয়। যেভাবে ওই ব্যক্তি প্রভাবিত হলে, জীবনে কোনো কিছুতে আক্রান্ত হলে তার পরিবারের মানুষও ভুক্তভোগী হয়। যখন আপনি রোগাক্রান্ত তখন আপনার উপর যারা নির্ভর করেছিল তারাও প্রভাবিত হয়, কিছুটা হলেও তো হয় ওই রকমই বিষয়টা। একইভাবে ধর্মের কারণে মানুষ বন্ধনে আবদ্ধ হয়। এই ব্যক্তিগত ধর্ম, পারিবারিক ধর্ম, প্রথাগত ধর্ম এগুলো মানুষকে বড় ধরনের পাপকর্ম করতে বাধ্য করে, তার আত্মাকে দুর্বল করে দেয়। যদিও আমরা মনে করি ধর্ম আমাদেরকে আত্মাকে শুদ্ধ করে, না, আসলে যে ধর্ম পালন করার কথা আমরা তো সেটি করি না, যার কারণে প্রচলিত ধর্মে আমাদের আত্মা অনেক বেশি কলুষিত হয়ে যাচ্ছে, ফলে মানুষকে অনেক বেশি বাধ্য হয়ে পাপকর্ম করতে হয়। এবং আরেকটা বিষয় থাকছে পরিস্থিতির দোহাই দিয়ে আমরা পাপকর্ম করে থাকি। এর কারণ হচ্ছে পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমরা ওই পরিস্থিতিকে আমাদের সুবিধার দৃষ্টিতে দেখি। যদি দেখি আমার সুবিধা আছে তখন আমরা লাভ খুঁজি এবং অপর পাশের মানুষটাকে আমরা মিথ্যা কথা বলি, পরিস্থিতির দোহাই দিয়ে আমরা সেই সুবিধাটাকে গ্র্যাব করে নিই এবং আমরা পরিস্থিতির দোহাই দিয়ে এই লাভবান হয়ে যাই। মানুষ এইভাবে একটা মানুষকে ঠকায়। তাহলে বুঝলেন, আমি উক্তিটা আবার বলছি, মানুষকে সবচেয়ে বেশি পাপকর্ম করতে দেখি ধর্ম, পরিবার ও পরিস্থিতির দোহাই দিয়ে। ধর্ম মিলছে না, ধর্ম মানছে না, এই কথা বলি, ধর্মে তো এই বিষয়টা নেই বা এরকম, বা পরিবার মানছে না, পরিবার তো আমাদের সাথে একমত হচ্ছে না, পরিবারের দোহাই দিয়ে আমরা সরে যাই, পরিস্থিতির দোহাই দিই, পরিস্থিতি এখন ইতিবাচক না বা পরিস্থিতি সাপোর্ট করছে না বা পরিস্থিতির কারণে পারলাম না, একটা জায়গায় একজন ডাকলো, পরিস্থিতির কারণে পারি নাই, এরকম বলি, জ্যাম ছিল, এরকম নানান বিষয় বলে থাকি। কিন্তু যখন নিজের খুব প্রয়োজন, অর্থাৎ দেখা যায় পরীক্ষার হলে আমি পৌঁছাতে পারিনি, পরিস্থিতির দোহাই দিয়ে তো লাভ নেই, ক্ষতিগ্রস্ত তো আমিই হলাম, তাই না? তো অন্যের ক্ষেত্রে আমরা পরিস্থিতি দেখালেও নিজের ক্ষেত্রে দেখাই না। ঠিক আছে, আপনারা ধৈর্য ধরে আশা করি শুনেছেন এই যে প্রায় 30 মিনিটের ভিডিও। ধৈর্য ছাড়া তো সম্ভব না। ভরণী নক্ষত্রের ধৈর্যের মাত্রা সবার উপরে। আমি অলরেডি এর আগে একটা ভিডিও দিয়েছি যে কোন নক্ষত্রের মানুষের ধৈর্য সবচেয়ে বেশি, সেখানে 1 নম্বরে ভরণী নক্ষত্রই মনে হয় ছিল। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, আর প্রয়োজন হলে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।